ছিলাম যে ভারত প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে, তার প্রথম হস্তক্ষেপটা যে কূটনৈতিক ভাবে দেখেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশন রিয়াজ হামিদুল্লাহকে তিনি নিয়োগযুক্ত হওয়ার পর এই প্রথম ভারতে তাকে তলব করা হলো। এর আগে যেটা ঘটেছিল তখন কেউ হাই কমিশনার ছিলেন না, তখন ছিলেন অ্যাক্টিং হাই কমিশনার। তাকে তলব করা হয়েছিল একবার, মানে 5ই আগস্টের পরবর্তী ঘটনা। নিঃসন্দেহে এই ঘটনাটা প্রমাণ করছে যে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে পৌঁছচ্ছে এবং কার্যত আমার কাছে মনে হয় যে একটা আপাতত কূটনৈতিক যুদ্ধে রূপান্তরিত হচ্ছে আর কি। উভয় পক্ষের বক্তব্য রাখছেন এবং কিন্তু ভারতের পক্ষ থেকে যে বক্তব্যটা আমি জানি না, সাধারণভাবে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আপনি যদি মানে যেটাকে বলা হয় ইংরেজিতে বিটুইন দ্য লাইনস সেটা যদি দেখেন, বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুনেছি জুলাই বিপ্লব মঞ্চ নামে কেউ একজন ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে আহ মানে তারা অভিযান করছেন, তাদের কিছু দাবি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভারত জুলাই সেই তার যে হাই কমিশনারকে যেটা বলেছেন সেটা হচ্ছে, যেটা বিবৃতিতেও আছে, যে একদল জঙ্গি চরমপন্থী, অর্থাৎ এই জুলাই বিপ্লব মঞ্চকে চরমপন্থী জঙ্গি বলে আখ্যা দেওয়া হলো। এর সুদূর প্রসারী প্রতিক্রিয়া আছে কিন্তু হতে পারে। আজকে ঘটনাচক্রে ভারতীয় হাই কমিশনের ক্ষেত্রে সেরকম কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটেনি, কিন্তু যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে দুর্ঘটনা অঘটন ঘটতে পারে। এবং আমি আবারও বলছি, আখতারুজ্জামান এখানে আছেন, তাকেও বলছি, আগের দিন বলেছিলেন যে এদের কথা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু গুরুত্ব না দিয়ে তো কোনো উপায় নেই, গুরুত্ব দেওয়া যাবে না। কারণ যদি ভারতের হাই কমিশন আক্রান্ত হয় সেটা ভারতের রাষ্ট্রের উপরে আঘাত। যে কোনো হাই কমিশনে যদি আক্রান্ত হয় সেটা সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। সে কথাটাই বলা হয়েছে। সার্বভৌমত্বের উপর যদি আঘাত হয় তাহলে ভারত সরকারের নীতি অনুসারে পাকিস্তানের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া হয়েছিল সেই ভূমিকা ভারত সরকার নিতে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চিত জঙ্গি শিবির, যেহেতু তাদেরকে জুলাই বিপ্লব মঞ্চকে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়েছে, ফলে সেই জঙ্গি শিবিরের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা ভারত নিতে পারে যদি কোনো ভারত হাই কমিশনের প্রতি সেরকম ধরনের কোনো আক্রমণী। আজকেও এখনো উগ্র অনেক কথাবার্তা শুনছি ইত্যাদি। যাই হোক, তৃতীয়ত কথা যেটা সেটা হচ্ছে, তাকে বলা হয়েছে স্পষ্ট ভাষায় হাই কমিশনারকে যে ভিয়েনা কনভেনশন অনুসারে যে দেশে ভারতের হাই কমিশনগুলি রয়েছে, ভারতের অন্যান্য যে দূতাবাসগুলি রয়েছে, তাদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে এইগুলোকে রক্ষা করার জন্য, এবং সেটা অবশ্যই সামরিক উপায়ে নিতে হবে। স্পষ্ট, এ বিষয়ে কিন্তু কোনো ধোঁয়াশা ইঙ্গিত কিছু নেই, এটা স্পষ্ট। এই কথাগুলো কিন্তু ওই বিবৃতির আড়ালে রয়েছে। ভালো করে প্রত্যেকটা লাইন যদি খুঁটিয়ে দেখেন, এই লাইনের ছত্রে ছত্রে কিন্তু একটা করে বার্তা রয়েছে, মেসেজ আছে। এখন বলতে পারেন যে এগুলোকে উপেক্ষা করার কিছু নয়, এগুলো হচ্ছে যেগুলো সবকিছুরই তো একটা সহ্যের সীমা থাকে। আমার কথা হচ্ছে, অনেকে আবার প্রশ্ন করেছিলেন যে আজকে অন্য অনেক চ্যানেলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বরের যে বিবৃতি দিলেন বিজয় দিবস উপলক্ষে, তিনি তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করেননি, কিন্তু জয়শঙ্কর করেছেন, আমরা নিজেরাও করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন ওটা বাংলাদেশ নয়, ওটা পূর্ব পাকিস্তান, সুতরাং ওটা ভারতীয় সেনার জয় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সঙ্গে নয়। ফলে এর একটা গভীর তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যটা কি আখতারুজ্জামান বুঝতে পারছেন? সেটা কি ধরনের তাৎপর্য? সেটা হচ্ছে যে বাংলাদেশ নয়, ওটা পূর্ব পাকিস্তান, তাকে কেন সম্মান জানানো। কিন্তু গতকাল আবার অদ্ভুত বিষয়, ভারতীয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যে 16ই ডিসেম্বরের উৎসব হয়েছে, উৎসবই বলবো, উৎসবেরই পরিবেশ ছিল, যেখানে আমিও ছিলাম। তো সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ কিন্তু ওই চমৎকার ভাষণ দিয়েছেন। তিনি কিন্তু 16,000 ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছেন তার কথা উল্লেখ করেছেন, ভারতীয় সেনা প্রধানরা যারা যে ভূমিকা পালন করেছেন সেগুলোর কথাও বলেছেন। বাংলাদেশের সমস্যা একটাই, সেটা হচ্ছে কি, বাংলাদেশে আমরা যেটা বলি, বুঝতে আমরা যে ইংরেজিতে বলি হাইড্রা হেডেড, কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য বলি যে রাবণের 10টা মাথা।
কোন মাথাটা যে কথা বলছে, কোন একটা মাথা কথা বলে না, চুপ করে যায়, আর একটা মাথা কথা বলে, কোনো মাথা নেই। মানে মাঝখানে যে মাথাটা, সেটা আসল মাথা কিনা এটা বোঝাটাই দুষ্কর হয়ে গেছে। ফলে পরিস্থিতি ঘোরালো, পরিস্থিতি জটিল। খুব দুর্ভাগ্যজনক ভাবে আজকেও আমাদের সাবেক হাই কমিশনার, সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা একটি প্রবন্ধ লিখেছেন জাতীয় দৈনিকে। তিনি স্পষ্ট ভাষায় কতগুলো জিনিস বলে দিয়েছেন। তিনি এখন বিজেপি দলের সাংসদ, ফলে তার কথাটা যদিও ব্যক্তিগত, কিন্তু তাহলেও সেটা ধরে নেওয়া যায় তিনি শাসক গোষ্ঠীর অনুমোদন ছাড়া লিখতেন না। তিনি বলেছেন যে স্পষ্ট কথা, বাংলাদেশে বর্তমান যে অবস্থা, কোনোভাবে এটা এক ধরনের ওই তার প্রতিফলন এই বিবৃতিতে এসছে, জঙ্গিপনার উত্থান ঘটেছে, জঙ্গি তাদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর একটা ধারণা আছে, সেই ধারণাটা বাংলাদেশে অনেকে বলছে নির্বাচনের কথা বলা হয়েছে। আমার ধারণা এই সমস্ত পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে নির্বাচন তো না হয়, যাতে তারেক রহমান তিনি যখন ঘোষণা করেছেন আসবেন, ঠিক সেই সময়ে ঘটনাগুলো ঘটছে। মানে তার আশাটাও অনিশ্চিত করে দেওয়াটারও একটা কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে বলেই মনে করছি। পূর্ণিয়া, পরের প্রশ্ন। বাংলাদেশে ভারত বিরোধী মতামত বলেন বা অনেকেই সেটা ভাবছেন যে না, নরেন্দ্র মোদী তো এটা স্বীকার করতে পারতেন, যৌথভাবে বললে ক্ষতি কি হতো, কিন্তু যদিও আপনি সেভাবে দেখছেন না। আরেকটা হলো যে এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এটা তো এখন ক্রাইসিসই বলা যায়। আপনি বলছেন যে কূটনৈতিক যুদ্ধ, হ্যাঁ সত্যিকার অর্থে কূটনৈতিক যুদ্ধ। এটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি এটা কি আরো খারাপ দিকে, সেটা কি আরো খারাপ দিকে যেতে পারে নাকি আরো মিনিমাইজ করার কোনো সুযোগ? খারাপ দিকে অবশ্যই যেতে পারে, তার কারণ হচ্ছে এর পরে আজকে ওই তথাকথিত জঙ্গিরা, আমি ওদের জুলাই বিপ্লব মঞ্চপঞ্চ সব মানছি না, জঙ্গি, এই জঙ্গিরা যে কথাবার্তাগুলো প্রকাশ্যে বলেছে, সেই কথাগুলো যদি তারা যদি পদক্ষেপ নেয়, তাহলে পরিস্থিতি আরো কারণ আমি বলছি ভারত সরকারের বিবৃতি আজকে হচ্ছে জঙ্গি সংগঠনগুলো হুমকি দিয়েছে, নামটাম করে জুলাই বিপ্লব কি তথাকথিত মঞ্চ বা মোর্চা, সবটাই জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে। খেয়াল রাখবেন, পহেলগাঁওতে আক্রমণ করেছিল জঙ্গিরা, মানে জঙ্গি যখন আখ্যা দেওয়া হয়েছে তখন কিন্তু আমি জানি পরিস্থিতি অবনতির দিকে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উন্নতির কোনো লক্ষণ আপাতত দেখছি না। সেটা হয়তো ইউনূস সাহেবের সব থেকে বেশি তিনি লাভবান হবেন, তার কারণ হচ্ছে তিনি সেই সুযোগে নির্বাচনটা পিছিয়ে দেবেন, সেটা অন্য বিষয়। তাতে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বা তারেকের আশা হয়তো বিলম্বিত হতে পারে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আপনার এই দাদা, আমি এই ব্যাপারটা একটু ইন্টারাপ্ট করলাম আপনার কাছে, সরি ইন্টারাপ্ট করলাম। আসলে এখানেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেব কি গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন? উনি তো কোনো অবস্থাতে এখন পর্যন্ত ইন্ডিয়ার প্রতি উনি কোন রকম ভদ্র, নম্র বা শালীনতার আচরণ করার নাই, দেখান নাই, যেটা আমরাও আহত হয়েছে। এটা আমরাও মনে করেছি যে ভারতের মতো একটা প্রতিবেশী বড় রাষ্ট্রের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল বা ডিপ্লোম্যাটিক টাইসটা এভাবে হয় না। আমি কথাটা অনেক রূঢ় কথা আরো সুন্দর করে বলতে পারি, অনেক রূঢ় আচরণ আমি হ্যান্ডশেকের মাধ্যমেও যেটা ঝাঁকি দিয়ে বলতে পারি। হাত মিলাইলাম, শেকিং করলাম, কিন্তু একটা ছোট্ট ঝাঁকি বলে দিবে আমার ভিতরে কি আছে। এটাই তো, এটাকে আমরা ডিপ্লোমেসি বলি, তাই না? এখন এই জিনিসটা আমি জানি, কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে তো ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ আর নাই। ইলেকশনের বাইরে যাওয়া মানে হলো দাদা আপনাকে আমন্ত্রণ জানানো, ইলেকশনটা প্রসপন হওয়া মানে হলো আমার বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে। আর গৃহযুদ্ধের দিকে গেলে পরে ৭১ যেমন আপনারা আসছিলেন, আমি বহুবার বলেছি, আপনাকে ছাড়া বলেছি আমার এই অনুষ্ঠানে, পুনিয়া জানে আমি বাংলাটাকে ৩টা ভাগে কিভাবে ভাগ করবেন এই ৩টা ভাগও আমি দেখিয়ে দিয়েছি। আপনার অনুষ্ঠানে আসিনি, ৩টা ভাগও দেখিয়ে দিয়েছি যে আপনি কুড়িগ্রাম থেকে কিভাবে আপনি ওই বালুরঘাটে চলে যাবেন, আবার ফেনীকে কিভাবে আপনি ২ ভাগ কেটে দিবেন আমাদেরকে করে, ওখানে দিয়ে জুমল্যান্ড তৈরি করে দিবেন, ওখানে চাকমাদেরকে দিয়ে রাজত্ব বানিয়ে দিবেন, আর জয়কে দিয়ে আপনার একটা রংপুর স্টেট, কুচবিহার স্টেট বানিয়ে দিতে পারেন। বাংলাদেশের মানুষ বা যারা আজকে করছেন তাদের আচরণের উপর নির্ভর করবে, তাছাড়া তো নয়। ৭১-এর পরিস্থিতিতে ভারত তো কোনোদিনই চায় না। বাংলাদেশের মানুষ, আপনি দেখেন দাদা, গত ৫০ বছরে সকল চিকিৎসা শিক্ষার জন্য কিন্তু আমরা দৌড়ে গেছি কলকাতা, মাদ্রাজে। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের সঙ্গে কোনো বৈরী নয়।
বাংলাদেশের মানুষ কিন্তু কিন্তু কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী মানুষ, কিছু কিছু উগ্র মানুষ, কিছু কিছু মানুষ যাদের কারণে আজকে আমাদেরকে জঙ্গি উপাধি নিতে হয়। বাংলাদেশে জঙ্গি তো নয়, খুবই ক্ষুদ্র নগণ্য কিছু লোক আছে যারা নিজেকে খুব এক্সট্রিমিস্ট মনে করে, কিন্তু এক্সট্রিমিস্টরা যে কখনোই কারোর জন্য মঙ্গল বয়ে আনে না সেটা ইতিহাস দিয়ে পাকিস্তান দেখিয়েছে। পাকিস্তানটা আজকে ধ্বংসের পিছনে তো একমাত্র এই সকল এক্সট্রিমিস্টরা। কাজে আমরাও মনে করি আজকে যখন হামাসটা ধ্বংস হয়ে গেল কেন, আজকে ফিলিস্তিনে এখনো টিকে আছে, কিন্তু এই জঙ্গির কারণে আজকে হামাস এত বড় একটা সম্ভাবনাময় একটা শক্তি আজকে ধ্বংস হয়ে গেল এবং পুরা ফিলিস্তিনটাকে আজকে নতুন করে ইতিহাস লিখতে হচ্ছে। কাজে আমি মনে করি ভারতের সঙ্গে আমরা বসতে চাই, আলোচনা করতে চাই। দাদা, আপনি আমাদেরকে মধ্যস্থতা করেন, আপনি একটা মধ্যস্থতা করেন, দরকার হলে আপনি আসেন, তাহলে আমরা যাব। আপনি একটু একটু আমাদের সঙ্গে বসেন, কথা বলি আমরা। দাদা আমি একটু 2 মিনিট আক্তার ভাইয়ের কাছে এসে, প্রয়োজনে আপনি বের হয়ে গেলে আমরা আক্তার ভাইয়ের কাছে একটু মতামত জানবো। সেটা হলো, আক্তার ভাই প্রথমত দাদা কি বলেছেন আমি বলবো ইঙ্গিতপূর্ণ না, দাদা বলেছেন মেসেজ ক্লিয়ার, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন। এবং ভারত বাংলাদেশ এই জটিল ক্রমাবর্তনশীল পরিস্থিতির আড়ালে আর কিছু দিক থেকে বলেছেন, কোন দিক যাচ্ছে পরিস্থিতি, মেজর আখতারুজ্জামান। জি, আসসালামু আলাইকুম। দাদা নমস্কার, আশা করি ভালো আছেন। পরশুদিন কথা বললাম, আজকে আবার জরুরি পুনিয়া আমাদের ডাক দিল, আবার জরুরি কথা বলতে আসলাম। অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো আমি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি অনেক কিছু অস্পষ্ট রাখেন না, আপনি ভিতরটা স্পষ্ট করে বলেন এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি সেগুলো বলার চেষ্টা করেন, এবং আপনি সত্যিকার অর্থে ভারতের মাইন্ডসটা কি এই মাইন্ডটা আমাদের সামনে পরিষ্কার করছেন। আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই যে আপনি রাগ ঢাক না রেখে সত্যকে সত্য বলার চেষ্টা করছেন। আমি আপনাকে জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। দেখেন, দুইটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধু থাকতে পারে, তিক্ত থাকতে পারে। আমরা কিন্তু তিক্ততা আশা করি না, আমরা কিন্তু মনে করি ভারতের প্রধানমন্ত্রী একজন বিশাল ব্যক্তিত্ব, বিশ্বের 4-5 জনের মধ্যে তিনি একজন। এমনকি এখন তো বলা হয় যে ফোর্থ পাওয়ার, থার্ড পাওয়ার অনেকে প্রতিযোগিতা করা বলছে, তারপর চায়নার পরবর্তীতেই ফোর্থ পাওয়ার। কাজে ফোর্থ পাওয়ারের প্রধানমন্ত্রী যে কথাটা বলেন সেটার সঙ্গে ডিসপিউট করার মতো অবস্থা আমি মনে করি আমাদের থাকা উচিত না। আর তুলনামূলকভাবে যখন আপনি 143 কোটি মানুষের নিয়ে প্রতিনিধিত্ব করেন, সেখানে আমি মাত্র 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। সে 143 কোটি মানুষের মধ্যে আপনার প্রায় 113 থেকে প্রায় 120 কোটি হলো হিন্দু মানুষ। সে হিন্দুর প্রতিনিধিত্ব আপনি করছেন, সেটাকে যদি আমি বৃদ্ধাঙ্গুলি দেখাতে যাই তাহলে তো আমাকে তো পদে পদে বিভিন্ন সমস্যার পড়তেই হতে পারে, এটা আমি জানি। এবং আমি এটাও বিশ্বাস করি যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। পাথরে আমি আঘাত করলে পাথর নড়বে না, কিন্তু মাথাটা আমারই দুবড়ে যাবে, এটাই তো স্বাভাবিক। পাথরকে যদি আমি জাজ করতে না পারি, না জাজ করে পাথরকে যদি আমি কপাল টুকরাই, তাহলে কপাল আমার ফাটবে কিন্তু পাথর ফাটবে না। আমি সেই তুলনায় ভারতের সঙ্গে কোনো সংঘাত যেতে চাচ্ছি না। তো আমাকে কষ্ট দিয়েছে মোদী সাহেবের কালকের বক্তব্যটা, আমি দারুণভাবে আশাহত হয়েছি। কারণ একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে আমি ওনার কাছ থেকে আশা করি নাই তিনি আমাকে এখনো পূর্ব পাকিস্তান ভাববেন। উনি একটি শব্দ যোগ করলে ভারতের খুব বেশি ক্ষতি হতো না, যেটা ওনার জয়প্রকাশ ওনার পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন। উনি যদি বলতেন, ওনার এই মহানুভূতি হইতো, উনি বড় হতেন যদি বলতেন আমাদের বিজয়টা বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। বড়কে বড় কথায় মানায়, বড়র কাছে মহানুভবতা মানুষ আশা করে, বড়ের কাছে মানুষ উদারতা আশা করে। ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমি একজন নস্যি মানুষ, উনি কেন বলেছেন সেটা পরিমাপ করার ক্ষমতা আমার নাই এবং আমি চেষ্টাও করবো না। তবে আমাকে আহত করেছে, আমি এটা তো বলতে পারি দাদা, যে উনার এই মহানুভব ব্যক্তি, উনি এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি আমার একটা ক্ষুদ্র বিজয়কে উনি অংশ করতে পারলেন না। তাহলে উনার ভিতরে অন্তরটা তো আমার কাছে ভয়াবহ ভাবে ফুটে উঠেছে। এবং বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, ওনার ভিতরটা কিন্তু মহানুভব নয়, এটার মধ্যে কেমন যেন একটা কুৎসিত রূপ প্রকাশ পেয়েছে। সেখানে কোথায় যেন একটা সেই চাণক্যের সেই একটা প্রতিশোধ নিতে হবে, নন্দার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, নন্দা কেন তাকে শূদ্র বলে তাকে ব্রাহ্মণ্য থেকে তাকে সরিয়ে দিল, এই যে একটা প্রতিশোধ আমরা তো রাজনীতিবাদ হিসেবে মনে করি না। গুজরাটি থেকে আমরা সবসময় ব্যবসা হিসাবে
জি, একটা ব্রেক। গুজরাটিদের ব্যবসায়ী হিসেবে মনে করি, আপনি জানেন যে গুজরাটিদের চেয়ে উত্তরপ্রদেশের লোকরা বেশি রাজনীতিবিদ, এটাই আমাদের সাধারণ ধারণা। বড় রাজনীতিবিদ বাংলাদেশের বা পশ্চিমবাংলার হিন্দু ভাইয়েরা, তা একসময় বলা হয়তো হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে গৌতম লাহিড়ী দিল্লিতে প্রেস ক্লাবের সভাপতি হয়ে প্রমাণ করেছেন যে আসলে পশ্চিমবাংলার মানুষ বা বাংলার মানুষ সবসময় চিন্তার দিক দিয়ে অ্যাহেড থাকে, এবং আমরা গুজরাটিতে কখনোই রাজনীতি হিসেবে আমার মনে হয় না ভারতের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়েছে। এই জন্য বলছি, মোদী সাহেব তার বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা আমাকে আহত করেছে একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে। আমি তো ইস্ট পাকিস্তানের লেগাসি আমি মানতে রাজি না। আমি বর্তমানে জামাত ইসলামের সঙ্গে অংশগ্রহণ করেছি, কিন্তু তার মানে এই না আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমার আপ্রাণ চেষ্টা থাকবে, আমি আমার দলের সঙ্গে কথা বলেছি, আমরা ভারতের সঙ্গে পরস্পর স্বার্থ সম্মিলিত একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাই, যেখানে আমাদের পরস্পরের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। আমি ছোট হতে পারি, আপনি বড় হতে পারেন, কিন্তু এই ছোট বড় সম্পর্কটাই যেন মধুর হয়, একটা সৌহার্দ্যপূর্ণ হয়, একটা স্নেহ ভালোবাসা মিশ্রিত হয়, এটি প্রত্যাশা থাকবে।